হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ইকোনমি বা ইকোনমিক্স, প্রথম কথা সিলেবাসে ইকোনমিক্স কথাটাই নেই। আমি ইকোনমি পড়াতেই আসিনি। आई टेल यू समथिंग टुडे। मैं आपको आज एक चीज सिखाने वाला हूं, हाउ टू गेट रिच। अमीर कैसे बनते हैं। नाउ फैक्ट इज, বড়লোক হওয়ার স্বপ্ন দেখাটা অন্যায় নয়, পয়সা কামানোর স্বপ্ন দেখাটা অন্যায় নয়, তবে দ্যাট শুড বি এথিক্যাল অবশ্যই। এই সাবজেক্টটা পড়ে লাভ কি, এই সাবজেক্টটা না পড়ে ক্ষতি কি হবে, আগে এটা বুঝে নেন একদম প্রথমে, তাহলে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। দুটো ছেলে দুজনাই ইনকাম করছে 30,000 টাকা মাসে, দুজনাই ইনকাম করছে, সেম ইনকাম করছে 30,000 পার মান্থ। একজন দেখা গেল যে বছরের মাথায় 2-3 লাখ টাকা 4 লাখ টাকা করে ফেললো, আর একজন কোনো টাকাই করতে পারলো না, এক পয়সা সেভিংস করতে পারলো না, যা ইনকাম করেছে সব উড়িয়ে দিয়েছে বা খুব অল্প কিছু রাখতে পেরেছে, एक्स्ट्रा कोनो किच्छु ना करे। कैसे करते हैं ये चीज हम करेंगे तो कैसे करेंगे। द बिगेस्ट क्वेश्चन इज, এই সাবজেক্টটা এক দুটো ছেলের মধ্যে ডিফারেন্স কি জানিস? একজন খুব ভালো করে জানে ইকোনমি কি, একজন জানে না। ধর একটা উদাহরণ দিচ্ছি, একটা ছেলে যে ইকোনমি জানে আর যে ইকোনমি জানে না, দুটো মানুষের ভেতর কতটা ডিফারেন্স হয়। যেমন ধরে নে, আমি একটা উদাহরণস্বরূপ তোদের একটা ঘটনা বলছি। এখন সবাই বলছে শেয়ার মার্কেটের অবস্থা খুব খারাপ, তাই তো? আমি আমার পোর্টফোলিও দেখিয়ে দেবো, আমি সব থেকে খারাপ যে মিউচুয়াল ফান্ডটা থেকে রিটার্ন পাচ্ছি তাতেও পাচ্ছি 23%। करेक्ट? कैसे? बिकॉज आप इन्वेस्ट करने से पहले फंड को स्टडी नहीं करते। প্রথম কথা, লোকে জানেই না ইনভেস্টমেন্ট কি। লোকে ভাবে আমি টাকা যদি বাঁচাতে পারি তাহলে আমি পয়সা জমাতে পারবো। আর তোকে আমি একটা ফর্মুলা বলছি कि अगर आपको अमीर बनना है, यू वांट टू बी रिच, हेल ऑफ अ रिच, के चाहे ना এরকম লাইফস্টাইল বলতো, ফেরারি, হার্লে ডেভিডসন, এভরিবডি ওয়ান্টস। হ্যাঁ, হেরে যায়, এটা মেনে নেয় কি আমার দ্বারা এই স্বপ্ন পূরণ করার ক্ষমতা নাই, দিয়ে ভুলভাল ইনফেরিয়ার কথাবার্তা বলে, ও সব করার দরকার কি, আমি ছাপোসা বাঙালি ছেলে, এই করবো সেই করবো, এইসব কথাবার্তা বলে। बेसिकली ये हारे हुए लोग हैं, इनकी असलियत ये है, ये हारे हुए लोग हैं। दे डोंट वांट टू ड्रीम। আমার आई हैव गॉट वन लाइफ, তাও জানি না কিছু কাজ হয়তো ভালো করেছিলাম বলে হয়তো মানুষ হিসেবে জন্মেছি। কুকুর তো আর ফেরারির স্বাদ পাবে না। आई हैव गॉट वन लाइफ और इसी जिंदगी पे वो चीज पूरा करना है। আর আমি আমার জীবন নিয়ে কি করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, আমার অধিকার। I won't allow anybody to judge. My money, मैं फरारी खरीदूं, पापड़ किनी, भिंडी किनी, मेरी मेरी माय पर्सनल डिसीजन। बट मेरे को इतना समझ में आता है कि একটা জীবন পেয়েছি, गिव इट अ बेस्ट शॉट। और अगर ये करना है आपको, ये सब्जेक्ट आपको पता होना बहुत जरूरी है, बहुत ज्यादा जरूरी है। नहीं तो যেটা হবে, তুই প্রচন্ড খাটবি, প্রচুর পয়সা ইনকাম করবি,
কিন্তু দেখি পয়সা থাকছে না। হচ্ছে ম্যাক্সিমাম লোকের সাথে, এটা খুব ভালো করে জানিস। অদ্ভুত ভাবে আমাদের পশ্চিম বাংলাতে, আমি জানি না কেন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এই দুটো সব থেকে ক্রুশিয়াল সাবজেক্ট পড়ানোই হয় না। আশা করবো সিলেবাসে সরকার চেঞ্জ করবে। পলিটিক্যাল ইকোনমি নেই সিলেবাসে, 10-এর পর গিয়ে যদি ইলেকটিভ নিস তাহলে আছে, নাহলে পড়াই হলো না। সে জানেই না কত স্টুডেন্ট প্রথমবার পড়ছে জীবনে আজকে এই সাবজেক্টটা, ইকোনমি প্রথমবার পড়বো জীবনে, যেটা ছাড়া তোর সার্ভাইভাল হবে না। তুই ভাব না এটা এটা কতটা ইম্পর্টেন্ট। মানুষ বলতো ইকোনমি ছাড়া আর কি আছে? আমরা সমস্ত কিছু করি কিসের জন্য করি? পয়সার জন্য করি। সব কিছু করি, হ্যাঁ সব কিছু কিসের জন্য করছি? পয়সার জন্য করছি। একদম পরিষ্কার কথা। যে ছেলেটা স্কুলে কলেজে সিরিয়াস ছিল না, 1 ঘন্টাও পড়তে বসতো না, পরীক্ষার আগে 1 মাস পরে পাস করতো, সে এখন প্রতিদিন 8 ঘন্টা পড়াশোনা করছে। কেন? বিকজ এই পড়াশোনাটা করলে তার 2 পয়সা আসবে, চাকরি পাবে, ইনকাম হবে, ব্যাস দ্যাটস ইট। তুই চাকরি পেলি কিন্তু মাইনা পেলি না, তুই চাকরি করবি ব্যাস। তাহলে ওই সব লোকে যেগুলো বলে না, না না পয়সাটা আমার জীবনের লক্ষ্য না, হিপোক্রিট दोगला कहते हैं लोगों को, পয়সাই লক্ষ্য। সো এই সাবজেক্টটা প্রচন্ড ক্রুশিয়াল, प्रचंड क्रूशियल। इट्स वेरी इंपॉर्टेंट फॉर योर सर्वाइवल। अगर आपको जीना है ये सब्जेक्ट को सीखना पड़ेगा। नाउ विदाउट वेस्टिंग एनी फर्दर टाइम शुरू करते हैं आज का क्लास ऑन इंडियन इकोनॉमी। আর একটা জিনিস বলে দিই, স্টার মার্ক, এই সাবজেক্টটা রেপুটেশন খুব খারাপ জানিস বাজারে। রেপুটেশন খারাপ মানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই কমপ্লেনটাই করে, স্যার আমি সাবজেক্টটাকে যদি বুঝতে পারি না, খুব কঠিন সাবজেক্ট, ক্লিয়ার হয় না, মাথার উপর দিয়ে চলে যায়। দেখ 2-3টে কারণ আছে। এক ফ্যাক্ট বলছি, এক ইন্ডিয়ান ইকোনমির উপরে খুব ভালো মানে কন্টেন্ট খুব কম আছে, ন্যাশনাল লেভেলেই বলছি। খুব অভাব ইকোনমি পড়ানোর টিচারের, সত্যি অভাব, খুব অভাব ভালো কন্টেন্টের। ইটস এ প্রবলেম। এবং সমস্ত ইনস্টিটিউটস থেকে শুরু করে स्कूल्स, एवरीबडी इज फेसिंग दिस प्रॉब्लम। आई डोंट नो व्हाई बट दे आर फेसिंग इट। मैं आपको एक चीज आज गारंटी के साथ कह रहा हूं, अगर मैं जैसे जैसे बता रहा हूं क्लास में, अब वैसे वैसे करते जाएंगे, তোর এতটা অকাদ হয়ে যাবে, তুই তোর পাড়ার জিডিপি, তুই তোর পাড়ার, আমি দেশ পরে বলছি, তুই তোর পাড়ার এইচডিআই ক্যালকুলেট করে বাড়ি চলে যেতে পারবি, এরকম কোয়ালিটি তোর ভেতরে চলে আসবে 100%। बस फोकस, you have to listen to me whatever I say। पहला रूल, nobody is gonna be absent, not even for a single day। रूल नंबर 1, एब्सेंट नहीं हो सकते आप, you are not allowed to। যদি হও, in case if you are absent, आपको वो क्लास ऑनलाइन करके ही आना है, नहीं तो आपको नहीं समझ में आएगा। पॉइंट नंबर 1 একদম ফার্স্ট রুল। সেকেন্ড রুল, আমি যেটা পড়াবো একটা শব্দ মুখস্থ করার চেষ্টা করবি না। তোর কি করে মনে থাকবে আমার দায়িত্ব। आप घर जाओगे, जब आप पढ़ा, you will open your notebooks, जस्ट उसको समझोगे और बंद कर दोगे। यू आर नॉट गोइंग टू मेमोराइज अ सिंगल वर्ड ऑफ इट। একটা শব্দ মুখস্থ করার চেষ্টা যেন না থাকে ভেতরে। তুই ঠিক করেই না মুখস্থ করবো না, আমি কিচ্ছু মনে রাখবো না, আমি জাস্ট জিনিসটাকে দেখবো, পড়বো, চলে আসবো, ক্লোজ করে দেবো, বাকি আমি দেখে নেবো। ये 2 चीज आपको करना है। बाकी जो जो चीज जरूरी है इन ड्यू टाइम आई एम गोना से। আজকে স্টার্ট করতে চলেছি ইন্ডিয়ান ইকোনমি। কথা দিচ্ছি সাবজেক্টটা নিয়ে খেলতে পারবি, দ্যাটস আ প্রমিস ফ্রম মাই সাইড।
শুরু করতে হ্যাঁ। ইকোনমিক্স কথাটা এসছে কোথা থেকে? ফার্স্ট ওয়ার্ড ইট কামস, এটা একটা গ্রিক শব্দ যেটা এসছে ওইকোনমিয়া থেকে। नाउ ये ओइकोनोमिया क्या है? देखो मेरे को एक चीज मैं आपको बता रहा हूं, অনেস্টলি বলছি, আমার লাইফে যখনই কনফিউশন হয়েছে আমাকে সব থেকে বেস্ট সলিউশন কে দিয়েছে জানিস? প্রিয়াম্বল। প্রিয়াম্বল প্রিয়াম্বল प्रस्तावना। नाउ प्रियम्बल क्या है? যেমন मैं আমাকে बहुत কমন টিনেজ প্রবলেম বলছি, খুব কমন, এভরিবডি সাফার্স উইথ দিস প্রবলেম, कॉलेज लेवल है कॉमन प्रॉब्लम। पकड़ लो आप किसी के साथ आपका रिश्ता था, ब्रेकअप हो गया, आप रो रहे हो, প্রিপারেশন মাথায় উঠেছে, মন খারাপ করছে, ডিপ্রেশনে চলে গেছে ছেলেটা বা মেয়েটা, হয় প্রচুর কেস, প্রচুর এরকম, মানে एवरीडे 10 केसेस तो ऐसे ही मेरे को लोग बताते हैं सर ये दिक्कत है, सर वो दिक्कत है না। সবাই ভাবে নিজের প্রবলেমটা সব থেকে বড়, কারণ এটা তো হাতের কোনো ব্যথা নেই, প্লাস্টার করে ঠিক হয়ে যাবে। ঠিক এমন জায়গায় ব্যথা হচ্ছে তুই পৌঁছাতেই পারছিস না, কিছু করতেও পারছিস না, লোকের সাথে কথা বলছিস, জল খাচ্ছিস, ঘুমাচ্ছিস, আবার ব্যথা শুরু হয়ে যাচ্ছে। অদ্ভুত সমস্যা। आप इस चीज से बाहर कैसे जाएंगे? देखिए যদি সলিউশন না পাস কি করব? সবসময় আমি দেখেছি প্রিয়াম্বল এমন একটা জিনিস তোর লাইফে 99% प्रॉब्लम सॉल्व कर देगा। ओपन द प्रियम्बल एंड प्रियम्बल में शब्द लिखा है लिबर्टी ऑफ थॉट। দেখ ছেলেটা বা মেয়েটা যেই তোকে ছেড়ে যাক তার কিন্তু স্বাধীনতা আছে তোকে ছেড়ে যাওয়ার, আর তোরও স্বাধীনতা আছে তাকে ছেড়ে যাওয়ার। এই অধিকারটা তোকে সংবিধান দিয়েছে, এই চিন্তা করার অধিকারটাও তোকে সংবিধান দিয়েছে। তাই তুই যদি নিজেকে সংবিধানের ওপরে মনে করিস তাহলে আলাদা ব্যাপার, মানে ভগবান তুই তার নিচে সংবিধান, এরকম যদি মনে করিস নিজেকে তাহলে दैट्स डिफरेंट इशू। जब संविधान उसको जाने के लिए प्रोविजन है तो आप काहे के लिए रोक रहे हो? आप তোর ব্যথাটা কেন হচ্ছে বলতো? বিকজ ইউ আর ট্রাইং টু স্টপ হিম অর হার, তুই আটকানোর চেষ্টা করছিস, ওই জন্যই তোর ব্যথাটা হচ্ছে। হাত ভাঙে কেন বলতো? বিকজ হাতটা যখন ভাঙছে আমরা ওটাকে রেস্ট্রিক্ট করার চেষ্টা করি, তখনই কট করে একটা আওয়াজে ভেঙে যায়। हम यदि रेस्ट्रिक्ट ही ना करी, जिसको आना है आओ, जिसको जाना है जाओ, मेरे को क्या फर्क पड़ता है, मैं अपना काम करता रहूंगा। देखबी গোটা দুনিয়ার হার্ট ভাঙলেও তোর হার্ট ভাঙছে না, হাতও ভাঙছে না, হার্টও ভাঙছে না। इंसान को दिक्कत तब आता है जब आप कोई चीज को रोकने की कोशिश करते हो। बस मेरा एक चीज है, कुछ चीज को रोको ही मत, होने दो, जो हो रहा है लेट इट हैपन, बस अपना काम करते जाओ। नाउ এই গল্পটা আমি কেন বলছি, इसके साथ ইকোনমিক্স का रिश्ता है? ঠিক এইভাবে যখন প্রিয়াম্বল আমার প্রবলেম সলভ করে, ইকোনমি যদি বুঝতে হয় না, চারটে দেওয়ালের ভেতরের গল্পটা বুঝতে হবে। हाउस होल्ड मैनेजमेंट, अगर आप अपना घर मैनेज कर पाए आप पूरी दुनिया मैनेज कर पाओगे। একদম বাস্তব কথা বলছি, তুই যদি নিজের বাড়িকে বুঝতে পারিস তুই গোটা পৃথিবীকে বুঝতে পারবি। উইথ প্রুফ আমি আজকে এটা এস্টাবলিশ করে দিই, ছাড়বো এই কথাটাকে, উইথ प्रूफ बताएंगे आपको। आप अगर अपने घर को नहीं समझते आप दुनिया को कभी नहीं समझ पाओगे। नाउ एग्जाम्पल বোঝাচ্ছি, দেখ প্রথম কথা, এই এক্সপ্লেনেশনটাতে আসার আগে এটা তো আমি এস্টাবলিশ করবোই, তার আগে কিছু ডিসকাশন আছে। হ্যাঁ কিছু डिस्कशन आज আমি করে দিই, देन आई विल डेफिनेटली कम टू दिस पॉइंट। अगर मैं भूल गया तो मेरे को याद भी दिला देना। অ্যারিস্টটল ইকোনমিকে বলেছে সায়েন্স অফ গেটিং ওয়েলথ, ধনসম্পদ অর্জনের বিজ্ঞান। অ্যারিস্টটলের এটা বক্তব্য কি ধনসম্পদ যদি অর্জন করতে হয়
সেই প্রসেসটা শেখা যায় এই সাবজেক্টটাকে পড়লে। আর সত্যিই শেখা যায়, সিরিয়াসলি শেখা যায় এটা। এবার ঘটনা হচ্ছে, তো যখনই কোনো সাবজেক্টের কথা আসে, জিওগ্রাফি বলি, ম্যাথামেটিক্স বলি, ফিলোসফি বলি, ওই ভারতের কেউ নাম নিতে চায় না। সবাই আগে বিদেশি কোনো হোতাদের নাম নেয়, তারপর সেই যেখানে কোনো উপায় থাকে না সেখানে দু চারটে ইন্ডিয়ানের নাম নেয়। শোন, গোটা পৃথিবীতে ইকোনমি নিয়ে আজকে আই এম প্রাউড টু সে দ্যাট, আমি অহংকার বোধ করি এটার জন্যে, গোটা পৃথিবীতে ইকোনমি নিয়ে প্রথম কাজ ভারতে হয়। প্রমাণ করে দেবো, যারা ভিডিওটা ওয়াচ করছে, ডোন্ট গেট ইমপেশেন্ট। যদি অর্থশাস্ত্র ভাবো, এক্স্যাক্টলি অর্থশাস্ত্রই আসছি। ইন্ডিয়াতে হয়, এবং যে লোকটা করে সেই লোকটার নাম হচ্ছে দ্য গ্রেট গুরুদেব জি চাণক্য, দ্য কৌটিল্য, বিষ্ণুগুপ্ত। এবার তোর মাথায় একটা জিনিস ঘুরছে যে ন্যাচারাল কোয়েশ্চেন, যারা অনলাইনেও ক্লাস করছে, আমার একটা খুব ন্যাচারাল কোয়েশ্চেন এটা আসবে তাদের মাথাতে, কি স্যার কি উল্টো পাল্টা কথা বলছেন, এ তো অর্থশাস্ত্র যে বইটা লিখেছে বইটা তো পল সায়েন্সের বা স্টেট ক্রাফটের বই। স্টেট ক্রাফট, রাজ্য কিভাবে চালাতে হয় তার উপর লেখা বই। এটা কি করে इकोनॉमी উপর বই হতে পারে? अब मैं आपको एक लाइन बता रहा हूं, देखिए একটা লাইন লিখছি বোর্ডে, দেখ, পলিটি ইজ দ্য গার্জিয়ান অফ ইকোনমি। পলিটি হচ্ছে কি বলতো? ইকোনমির বাবা। এক্সাম্পল দেখ, ইকোনমি যেমন পলিটি তেমন। তোর ছেলেটা চরম বদমাইশ, বাবাও হেভি ঠেঙাচ্ছে, কারণ ওই রকম সোনাকে কন্ট্রোল করতে গেলে ওই রকম বাবা হতে হবে। বাবা কিরকম হবে বলতো? যেমন সন্তান যেরকম হবে। সন্তান যদি অত্যাধিক বদমাইশি করে, বাবাকেও সেরকম হতে হবে কন্ট্রোল করতে গেলে। সন্তান খুবই ধূর্ত, বাবাকেও সুপার ইন্টেলিজেন্ট হতে হবে ধরতে গেলে, নাহলে তো হবে না জিনিসটা কন্ট্রোল। গার্জেন যে থাকবে তাকেও তো সেই লেভেলে যেতে হবে। আজকে তুই ইনকাম করছিস 10 টাকা, তোর সাথে কোনো সিকিউরিটি নাই, একাই ঘুরে বেড়াচ্ছিস। এটাই যখন 1000 কোটি টাকা হয়ে যাবে না, জেড প্লাস নিয়ে ঘুরতে হবে। তো তোর যেটা পলিটি, তোর পলিটি কিরকম হবে সেটা ডিসাইড করে ইকোনমি। তোর 10 টাকা ইনকাম, তোর বন্ধু সিভিক পুলিশ। তোর 1000 কোটি টাকা ইনকাম, তোর বন্ধু পিএম বা সিএম। তো তোর যেটা পলিটি সেটা ডিসাইড করবে কে? তোর ইকোনমি। ওই জন্য ছেলেপেলে বদমাইশি করলে মানে বাড়ি থেকে শিক্ষা দিয়েছে, মানে পলিটির কথা বলছে। যে দেশের পলিটি উইক সেই দেশের ইকোনমি উইক, যে দেশের ইকোনমি উইক সেই দেশের পলিটিও উইক। আফ্রিকা, পাকিস্তান প্রায় সরকার চেঞ্জ হয়ে যায়, বাংলাদেশ স্বাধীন হয় শেষ হচ্ছে না। যে দেশের ইকোনমি স্ট্রং সেই দেশের পলিটি স্ট্রং। প্রথম কথা এটা হচ্ছে মেইন হিসাব, একদম প্রথমে ক্লিয়ার করে নে, কাচের মতো পরিষ্কার। এবার যেটা আমি বলছিলাম, সরকারের সাথে পলিটির সাথে ইকোনমির কি রিলেশন আরো কোরভাবে বুঝাচ্ছি। সরকারের মেইন দায়িত্ব কি? সঙ্গে সঙ্গে মানুষকে চিল্লাবে স্যার মানুষের ভালো করা, চল ঠিকলাম, একদম ঠিক, ওয়েলফেয়ার স্টেট মানলাম। ওয়েলফেয়ার স্টেট মানে কি? শিক্ষা, এডুকেশন, স্বাস্থ্য, হেলথ, আইন, ল, এক্সট্রা বিভিন্ন ধরনের সার্ভিসেস। ল মানে শুধু উকিল না, ল, অর্ডার, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সব এগুলো তো প্রোভাইড করা। তো চাণক্য তো বলে দিয়েছে যে একটা রাজ্যকে শাসন করতে গেলে, প্রজাকে মেনটেন করতে গেলে এই জিনিসগুলো করতে হবে। আমাকে বলতো এই কোন জিনিসটা বিনা পয়সায় হয়? হাসপাতালে তুই যাচ্ছিস, ফ্রিতে ট্রিটমেন্ট করাচ্ছিস, ডাক্তার ফ্রিতে কাজ করছে, নার্স ফ্রিতে কাজ করছে, আয়াগুলো ফ্রিতে কাজ করছে না? না।
পৃথিবীতে কোন জিনিসটা আছে যেটা পয়সা ছাড়া হয় না? একটা জিনিস বল। 70,000 টাকা দিয়ে জন্মাচ্ছে, 800 টাকা দিয়ে জ্বলছে। আসা যাওয়া দুটোতেও পয়সা আছে। সি সেকশন, সিজার, জন্ম মৃত্যু। এখন রেট চলছে তো বহরমপুরে 70,000 হাসপাতালে। এখন এটা দেখে না কিভাবে বাচ্চা হবে, সেটা দেখে না, আগে থেকে ঠিক করা থাকে বাচ্চা সি সেকশনই হবে। বুঝলি তো? আসতেও পয়সা লাগছে, থাকতেও পয়সা লাগছে, একটু ভালোভাবে থাকতেও পয়সা লাগছে, যেতেও পয়সা লাগছে। পয়সা ছাড়া যখন আসা যাওয়াটাই না হয়, আর কি থাকবে বল? তাহলে প্রথম ইকোনমির ওপর কাজ অটোমেটিক্যালি কিন্তু করা হয়েছে। সব থেকে বড় এক্সাম্পল যদি আজকের ডেটে কনস্টিটিউশনে দেখিস, ডাইরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি, পুরোপুরি ভাবে ভারতের অর্থনীতিকে কিভাবে পরিচালনা করতে হবে তার একটা পলিটিক্যাল গাইডলাইন। নাও দেখ, এবার যেটা আমার মেন বক্তব্য সেটা হচ্ছে অর্থ। এই যে অর্থশাস্ত্র, অর্থ কথাটার মানে কি? অর্থ কথাটার মানে হচ্ছে মূল্য বা মোল হিন্দিতে, বা ইংলিশে ভ্যালু। নাও এই কথাটা তোদের কি উপকারে লাগবে? আমি সাবজেক্ট বলি মা, তুই আজকে তোরা কোথাও ধর চাকরি বাকরি করছিস না, কোন একটা জায়গাতে কোনো আলোচনা হচ্ছে, তুই ওখানে গিয়ে কথা বল, ঠিক কথা বলবি, উচিত কথা বলবি, কিন্তু কোনোদিন ভ্যালু পাবি না। তুই হয় কোথাও একটা ভালো জায়গায় সার্ভিস করতিস, সিজিএল ফিজিএলে, বা কোনো বড় ব্যবসা করতিস, কথা বলতিস, ভ্যালু দিত সমাজ। সেই কথারই ভ্যালু দেয়, সেই লোকেরই কথার ভ্যালু দেয় যার পকেটে ভ্যালু আছে। तो जिसके पॉकेट में ही वैल्यू नहीं है, उसकी मुंह की वैल्यू ये समाज नहीं देता। तो इकोनॉमी পড় নিজের আত্মসম্মান রক্ষার জন্য, नहीं तो वो भी नहीं रहेगा। अरे एग्जाम तो जिंदगी का पार्ट ऑफ लाइफ, ये थोड़ी जिंदगी है। লাইফ ইজ মাচ বেটার দ্যান এন এক্সাম, মাচ বিগার দ্যান এন এক্সাম। চাকরি একটা অংশ জীবনের, চাকরিটা তো জীবন নয়। তুই 24 ঘন্টা অফিসে থাকিস, ওখানেই খাওয়া দাওয়া করিস, ওখানেই ঘুমাস, ওখানেই আছিস, ওটাই তোর লাইফ। ঘুরতে যাচ্ছিস কোথায়? অফিসের কম্পিউটার ল্যাব থেকে ক্লাসরুমে ব্যাগ ফ্যাগ নিয়ে বেড়াতে যাচ্ছে ছেলে। ये तो जिंदगी नहीं है ना तुम्हारा, you have a life outside. जॉब इज अ पार्ट ऑफ लाइफ। कोई कुछ भी काम कर रहा है, वो जिंदगी का एक अंश है, जरिया है, ये जिंदगी नहीं होता। नाउ এই ভ্যালু ক্রিয়েশন করাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ আজকের যুগে। ভ্যালু ক্রিয়েশন কি করে করব? যে জিনিসটার ভ্যালু নেই তার ভ্যালু আমি তৈরি করব কিভাবে? বা যে জিনিসটার ভ্যালু আছে তার ভ্যালু বাড়াবো কি করে? তুই তো নিজের ভ্যালু কিভাবে বাড়াতে পারিস? ভালো বিজনেস করে, ভালো চাকরি করে, বেটার কিছু করে। কার সমাজে একদম ভ্যালু নেই? ভিখারি, বিকজ তার পকেটের কোনো ভ্যালু নেই। দ্যাটস ইট। খুব সহজ কথা। ইকোনমি সাবজেক্টটা এতটাই বাস্তব না, মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমার কাছে আমার মনে হয় যে সব থেকে রিয়েলিস্টিক সাবজেক্ট হচ্ছে ইকোনমি। তাও পলিটিতে যদি তুই বলিস একটা দুটো কথা আছে, স্যার কনস্টিটিউশন তো এটা লেখা আছে কিন্তু প্র্যাকটিক্যালি তো হচ্ছে না। ইকোনমিতে এরকম কোনো জায়গাই নাই, যা লেখা আছে তাই হচ্ছে, বা যা হচ্ছে তাই লেখা থাকছে। দেখাচ্ছি, বলবো। তো সব থেকে বড় চ্যালেঞ্জ কি জানিস তো লাইফের? মানুষ কিসের পিছনে ছুটে বলতো? সুখ,
ভোগ। তুই পয়সা কেন ইনকাম করতে গেছিস? জীবনকে আনন্দদায়ক করবি বলে তো। আনন্দ কিভাবে আসবে বল? কীর্তন করে? কি করে আনন্দ? তোর মনে হয় আনন্দ তোর আসে? অনেক লোকের আসে কীর্তন করে আনন্দ। তোর কাছে আনন্দ কিভাবে আসবে বল? সুইজারল্যান্ড ঘুরতে গিয়ে আসতে পারে, এসি লাগিয়ে আসতে পারে, 4 চাকা গাড়ি কিনে আসতে পারে, রয়্যাল এনফিল্ডে চেপে থাকতে হতে পারে। সাধারণ ভাবে বলছি, হঠাৎ করে ওই বুদ্ধর মতো, কবিরের মতো চিন্তা করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ওগুলো এক্সেপশন। এইভাবেই তো আনন্দ আসবে। ইচ্ছা হলো রাস্তা দিয়ে যাচ্ছি, ঠিক আছে আইফোন কিনে নিই, এমনি কোনো প্ল্যানিং এর দরকারই নাই। ও নিজে হতে পারেনি তাই বলে। ও দেখবি যে বলে সে নিজে হতে পারেনি। ও এই অত ঘুমিয়েছে বলে ও ধনী হতে পারেনি। সে কথাটা কি তোকে বলে কি আমি 24 ঘন্টার ভেতর 12 ঘন্টা ঘুমাই বলে আমি ধনী হতে পারিনি? হতে পারেনি। শোন, ঘুমানোটা সমস্যা না। আমি একজন ইউটিউবারকে চিনি, মানে আমার সাথে ব্যক্তিগত পরিচয় নেই, সে রাত্রে নিজের ঘুমটাকে ইউটিউবে লাইভ স্ট্রিম করে। ঘুমোচ্ছে বিছানাটাকে লাইভ স্ট্রিম হচ্ছে, ভিউ মিলিয়ন্স, বিকজ ই স্লিপিং। ও ঘুমকে কি করে পয়সা ইনকাম কোথায় ও জানে? ও জানে না। কোনো কিছু করাটা সমস্যা না, কিভাবে করতে হয় সেটা না জানাটা সমস্যা। এবার মানুষ দেখ, ভোগ করে শরীর, ভোগ কিন্তু শরীর করে। তুই যা কিছু করছিস শারীরিক ভোগের জন্য করছিস, বুঝতে পেরেছিস? যেমন একটা লোক ক্যান্সারে যে অসুস্থ, তার শরীর দাউ দাউ করে জ্বলছে, তাকে একটা লুই ফিলিপের 4000 টাকা দিয়ে জামা দে, তার ভালো লাগবে না। ভোগ করে শরীর। তাই মানুষ সবসময় বস্তুতান্ত্রিক জিনিসের পেছনে অন্ধের মতো ছোটে। আরে খারাপ তো না, ছুটুক না, কি আছে, কমসে কম ওয়েটটা তো কমবে। এক জাগতিক দ্রব্য, এটার পিছনে ছোটে, ফেরারি, ল্যাম্বরগিনি, আইফোন, এসব ভোগবিলাস, এটার পিছনে ছোটে। এন্টারটেনমেন্ট, জিন্দিগি কা মজা লেনা है। স্টেবিলিটি, স্থিতিশীলতা, এই যে তোরা পড়াশোনা করছিস স্টেবিলিটির জন্যই করছিস। সামাজিক মর্যাদা, এই 4টে হচ্ছে মানুষের জীবনের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ভৌতিক সুখ। মর্যাদা কি বলতো? বিশাল বড় একটা আর্টিফিশিয়াল আর ফেক কনসেপ্ট। যেমন কাউকে যদি আমি গালাগাল করি, একা ডেকে নিয়ে আসলাম, যে হালকা করে কানে একটা গাল দিলাম, ঠিক হ্যাঁ কি যে বলেন স্যার। আবার যদি এই গালটাই সবার সামনে দিই, স্যার এটা কিন্তু আপনি ঠিক করলেন না, এইভাবে আমাকে বলা উচিত হয়নি, তাহলে ওটা কি চরিত্র না সাপের খোলস? কি একা বললাম হাসলি, 10 জনের সামনে বললাম রয়ে গেলি? जिसको बुरा लगेगा ना उसको अकेला बताओगे फिर भी लगेगा, 20 बंदों के सामने बताओगे फिर भी लगेगा। তার মানে ওই চরিত্রটা 20 জনের সামনেই খোলসটা জেগে গেছে, একা ডাকলে হাসছে সে। तो इन दोगला कौन है भाई साहब, गाली या बंदा? हिपोक्रेट्स, তুই ডিসাইড কর। মানুষ এই যে ছোটে এই কটা জিনিসের পিছনে, সে ছুটুক, আমার এটা নিয়ে কোনো আপত্তি নেই। আমি বুদ্ধ, মহাবীর, জৈন কেউ নই, অবশ্যই ছুটতে পারে, তার সেটা অধিকার ছোটার, তার ইচ্ছে, তার লাইফ। এবার ফ্যাক্ট হচ্ছে এই ছোটাটাকে ম্যানেজ করবো কিভাবে, এটা হয়ে যায় সব থেকে বড় সমস্যা। তার কারণ কি জানিস? কারণ
মানুষের চাহিদার শেষ নেই, অন্তহীন চাহিদা, কিন্তু ক্ষমতার লিমিট আছে। তোর পকেটের লিমিট আছে, মনের নাই। তুই ফোনের মডেলটা সিলেক্ট করছিস মন দিয়ে, কিনছিস পকেট দিয়ে। মন দিয়ে কার্ড সোয়াইপ করে দেখাতো দোকানে গিয়ে, তার বিল দিবেন, হ্যাঁ কিসে দেবেন, মন পে। আপনার মন পে আছে? বলছে আমার ফোন পে আছে। বলুন না মন পে দিয়ে দেবো, হবে না। You should pay from your pocket और सोचना है दिल से। इसका जो बैलेंस है ना, মন যা চাইছে তুই করতে পারছিস না, এটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ, এটাই করা ডিফিকাল্ট হয়। যদি এটা সত্যি না হতো তাহলে আইফোনের দিকে তাকিয়ে কেউ এমআই এর ফোন কিনতো না। দোকানে যাই আগেই মালিকে দেখাবো, এটা সিলভার কালারটা, অরেঞ্জটা খুব ভালো না, দারুণ কালারটা না। হ্যাঁ দাদা আমার বাজেট কত, 20,000। अच्छा अच्छा, কত চলছে এখন আইফোনটা? यस, उसका मन है वहां पे, पॉकेट है यहाँ पे। इसी चीज का बैलेंस अगर करना है, ये सब्जेक्ट आपको सीखना पड़ेगा सर। नाउ ইকোনমির যে মেন মন্ত্র সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। কিসের ম্যানেজমেন্ট? এইটারই ম্যানেজমেন্ট। আগে বুঝি দেখ সম্পদ কি জিনিস। আমরা কি অধ্যয়ন করি জানিস? সমাজ কিভাবে তার সম্পদকে ব্যবহার করে, এটা হচ্ছে মেন। আগেই বুঝতে হবে টাকা পয়সা হচ্ছে সম্পদ। আগে বুঝি সম্পদ কি। মানুষ যে জিনিস থেকে পয়সা ইনকাম করেছে সেটা হয়েছে তার কাছে সম্পদ। যেখান থেকে করেনি সেটাকে মানুষ কোনোদিন সম্পদ হিসেবে ধরেনি। মানুষ যেখান থেকে ইনকাম করেছে সেই জিনিসকে সম্মান দিয়েছে। মানুষ যে জিনিস থেকে ইনকাম করেনি মানুষ সেই জিনিসকে সম্মান দেয়নি। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে এই ছেলেটাকে দেখ, স্কুলে যখন পড়ছে, কলেজে পড়ছে, পড়াশোনার দিকে মন নাই, যা ইচ্ছা তাই হোক, দেখে লাভ নাই। ওই ছেলেটাই কম্পিটিটিভে পড়ছে, 10 ঘন্টা বাড়িতে পড়াশোনা করছে। কেন? এবার ইনকাম আছে, মর্যাদা আছে, আত্মসম্মান আছে, চাকরি একটা পেতেই হবে। আমাকে ছাড়ি দিয়েছিল, আমার ভেতরে কি কিছু ছিল না, নিজেকে প্রমাণ করতে হবে, একদিন আমার জন্য কাঁদবে, এই সব সোচতা है। তো মর্যাদার পিছনে ফাইট, এটাও তো ভোগ, বস্তুতান্ত্রিক ভোগ। তাও কানানোর জন্য যদি ভালো করে পড়ে তাও হয়, তাও তো পরীক্ষাতে ড্রপ মারছে। কাঁদালে ভালো করে কাঁদায়, ফ্যাচনা কাঁদতে কি হবে? এমন রেজাল্ট কর কি 100 বছর কাঁদে। হায় 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 হায়, সকালে উঠে একবার কপাল চাপড়ি দিন শুরু করে। एक रैंक इंडिया थे, इसको कहते हैं रोलाना। रोलाओ तो ऐसे रोलाओ कि 100 साल तक बंदा रहे। हाँ অবশ্যই অবশ্যই, यू शुड बी थैंकफुल टू दैट पर्सन कि भाई साहब अगर तुम ना होते मेरी औकात हमको पता ना लगता। दिस इज वेरी इंपॉर्टेंट। नाउ এই দেখ রিসোর্স কি জিনিস, সম্পদ আমরা কেন ব্যবহার করি, আর সম্পদ কি? সম্পদ হচ্ছে যেখান থেকে আমি ইনকাম করব, ইনকাম জেনারেট করতে পারবো, সেটা হচ্ছে সম্পদ। আচ্ছা দেখাচ্ছি একটা জিনিস, সম্পদ সবসময় কিন্তু স্বল্প হয়, স্কার্স। যেমন মানি সম্পদ, টাকা সম্পদ তো নাকি রে? টাকা থেকে টাকা ইনকাম হয়, টাকা থেকে টাকা ইনকাম হয় কি হয় না? বল হয়, তাহলে টাকা সম্পদ। হাওয়া সম্পদ, কিভাবে হচ্ছে? হিমালয়ান ক্যান এয়ার, অক্সিজেন। নিঃশ্বাস কষ্ট হলে করোনার টাইমে মানুষ বুঝতে পেরেছিল যে হাওয়া সম্পদ। এইটুকু ক্যানে বিক্রি হয় হিমালয়ান এয়ার। হাওয়া একটু সেন্ট ফেন্ট দিয়ে, কিছু কেমিক্যাল দিয়ে ক্যানে বিক্রি হচ্ছে, বলা হচ্ছে হিমালয় থেকে ধরে নিয়ে আসা হাওয়া।
তুই ক্যান খুললি, 300 টাকা দিয়ে ক্যান কিনলি, ক্যানটা খুললি, রিল্যাক্স, হিমালয়ের হাওয়া শুকে ফেললি, কত গেল? 300 টাকা। তাহলে যে এটা করেছে সে হাওয়াকে বিক্রি করার রাস্তা বার করে নিয়েছে, and that is why he is so rich. जल संपद। भाई पानी से इनकम होता है कि नहीं होता है? इतने सारे मिनरल वाटर्स के बॉटल हुए, कोल्ड ड्रिंक्स के बॉटल, ये और क्या है? पनीर 30 টাকার পনির 1500 টাকায় বিক্রি হচ্ছে। কিভাবে? बस कुछ नहीं, पनीर टिक्का मसाला बना दो, अब वो प्लेट 200 में बिकेगा, फ्राइड राइस लगेगा इसके साथ, 3 बंदे का बिल 1500 रुपए। তা এটার সাথে আইফোন দিয়ে জিপ বার করে তুলবে, ছবি দিয়ে পোস্ট করবে ইনস্টাতে। पैसे इसका जा रहा है। তো এটা কি বলতো, মন খারাপ করার কিছু নেই, কারণ যে করছে হি নোজ দ্য আর্ট অফ মেকিং মানি। এখন দেখবি সস্তার থেকে সস্তা রেস্টুরেন্টে খাবার জঘন্য হোক বা খুব সস্তার কোন আইটেম বিক্রি করছে, চা হয়তো, বাট এলইডি ফেলইডি দিয়ে একটা সুন্দর করে বাঁশ ফাঁস দিয়ে ডেকোরেট করে দেবে। কেউ ফটোজ, ওখানে একটা সেলফি জোন থাকবে, দ্যাট বিকামস দি জোন অফ অটোমেটিক প্রমোশন। শুধু অ্যাম্বিয়েন্স তৈরি কর, এমনি তোর ব্র্যান্ড প্রমোটেড হয়ে যাবে। দেখ সমস্ত রেস্টুরেন্ট তো আজকাল তাই করছে, রাস্তায় রাস্তায় মানে ভর্তি এলইডি স্ট্রিপ লাগিয়ে দিচ্ছে, বাঁশের ফসে বসিয়ে দিচ্ছে খড়ফড়, হ্যাঁ, 4টি ইংরেজিতে কথা লিখে দিচ্ছে, অর্ধেক মানেও জানে না, ঠিক আছে, অ্যাস্থেটিক ভ্যালু বাড়িয়ে দিল। চা 5 টাকার চাটাকে 15 টাকায় বিক্রি করছে, ভাঁড়ে বিক্রি করা স্টার্ট করে দাও একটু বড় সাইজে, আর কিছু টিনেজার ছেলেগুলো অটোমেটিক জোগাড় হয়ে যাবে, তোকে খুঁজতে হবে না, ওরা হিসাবে খুঁজে বেড়ায়। বুঝতে পেরেছিস? এবার তাহলে এই যে 30 টাকার মালকে 1500 টাকায় আমি কনভার্ট করছি, তার মানে রিসোর্সটা কিন্তু এইটুকু ছিল, 30 টাকার রিসোর্স ছিল, সম্পদ এইটুকু, সেটাকে আমি কতে কনভার্ট করলাম? 1500। यही आर्ट आपको ये सब्जेक्ट सिखाएगा। प्रॉफिट सोचिए कितना होता है। फार्मा इंडस्ट्री যে ওষুধটা তৈরি করতে 5 টাকা থেকে 6 টাকা খরচা হয়, वो मार्केट में बिकता है 400 से 450 रुपए में। कैन इमेजिन द प्रॉफिट? प्रॉफिट मोबाइल रिपेयरिंग, যা ইচ্ছে তাই প্রফিট, ও যা বলবে তাই प्रॉफिट। आपको थोड़ी पता लग रहा है क्या है रिपेयरिंग बिजनेस? तो ये क्या है ना, दिस इज कन्वर्टिंग द अर्निंग। देख যাই হোক, এবার পৃথিবীতে রিসোর্স দু ধরনের হয়, একটা আর্টিফিশিয়াল আর একটা ন্যাচারাল। সম্পদ দু ধরনের হয়। এখানে একটু ছবিতে এরর আছে, মানুষ হচ্ছে ন্যাচারাল রিসোর্স, তাই না? মানুষ জন্মেছে কিভাবে? বই থেকে না, প্রাকৃতিক ভাবে। এই খাতাটা একটু নিচ্ছি, এই খাতাটা কি রিসোর্স? এর বাবার নাম কি বলতো? নেই বাবা, এর দাদু আছে নেই, জেঠু আছে নেই, মানুষ তৈরি করেছে, इट्स आर्टिफिशियल, इट्स मैन मेड, करेक्ट? तो कोई भी चीज जो इंसान बनाता है वो आर्टिफिशियल, और इंसान को जो बनाता है वो ন্যাচারাল। যেটা প্রকৃতি থেকে আসছে, লোহা কিরকম রিসোর্স? আয়রন ওর ন্যাচারাল, কয়লা ন্যাচারাল, জল ন্যাচারাল, বুকস আর্টিফিশিয়াল, নলেজ আর্টিফিশিয়াল, যেগুলো আমরা পড়ছি, ডিগ্রিজ আর্টিফিশিয়াল রিসোর্স, আর্টিফিশিয়াল। এটা ভুল এসছে, স্কুল কম্পিটিটিভ, এটা আর্টিফিশিয়াল আসবে। আমি বানানোর টাইমে বোধহয় তাড়াতাড়িতে বা কোনো কারণে ভুল প্লেস করেছি।
अच्छा, तो এই জন্য আমি বারবার করে এই ছবিটাও দিয়ে বলেছি कि इंसान उसी चीज का वैल्यू देता है जिसको यूज करके वो पैसा कमाता है। কলেজে পড়াশোনা গুরুত্বপূর্ণ নয়, কম্পিটিটিভে পড়াশোনা ছাড়া অন্য কিছু গুরুত্বপূর্ণ নয়। যার কাছে অন্য কিছু গুরুত্বপূর্ণ সে এখনো কলেজ করে না। এবার সমস্যা হচ্ছে এই যে সম্পদ, সম্পদ দেখ পৃথিবীতে যাই মূল্যবান তাই সেই জিনিসটাই দেখবি অভাব আছে, যেটার অভাব নেই সেটা মূল্যবান নয়, মূল্যহীন। কোনটা মূল্যবান কোনটা মূল্যহীন ডিসাইড করে কে বলতো? মানুষ নিজে। তুই রেস্টুরেন্টে গিয়ে পয়সা দিয়ে খাচ্ছিস, ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করছিস, আর ওর থেকে 3 গুণ বেশি হাই প্রোফাইল রান্না মা বাড়িতে প্রতিদিন খাওয়াচ্ছে, কটা সেলফি মায়ের সাথে তুলে পোস্ট করেছিস? हेल्दी फूड, ভালো খাবার, टेस्टफुल খাবার, बट कोई नहीं, माँ चलो आज फोटो खींचते हैं इंस्टाग्राम में, बहुत अच्छा मटन बनाया। কেন? অ্যাভেলেবিলিটি। ওই যে মা রেগুলার দিচ্ছে, ভ্যালু কমে গেছে। ইকোনমিক্স একটা কনসেপ্ট আছে, ডিমিনিশিং মার্জিনাল ভ্যালু। এই যে লোকে প্রেম ভালোবাসা করে, সারাদিন একটা ফোন নেয় দিয়ে এরকম করে সারাদিন, হ্যাঁ বলো, সকাল 7টা থেকে রাত পরের দিন সকাল 7টা অবধি 100% रिलेशन टूटेगा बिकॉज यू आर वे टू अवेलेबल। वो लड़की समझ रही है इसका कोई काम ही नहीं है। तो अगर आपका काम नहीं है तो आपका वैल्यू भी नहीं रहेगा। ये काम मत कीजिए, अपना वैल्यू को। खाली बैठे हैं ना फिर भी बता बिजी है, बात नहीं कर सकते, नहीं हो पाएगा, बिजी है, ব্যস্ত আছে, পড়ছি এখন, হবে না, পরে কথা বলবো রাত্রিবেলা 11টায় আমার লগ আপ, 10:30 অব্দি পড়বো, 11টায় লগ আপ, 11টা থেকে 11:30 তুই ঘুমাতে যাবো, সকালে আবার পড়তে হবে। কিচ্ছু করছিস না, শুয়ে আছিস, কিন্তু বলবি না। ইউ শুড ক্রিয়েট ইউর ভ্যালু। যাই হোক, নাও রিসোর্স কেন স্কার্স, সম্পদ কেন সীমিত? কারণ মানুষের অভাবের শেষ নাই। উদাহরণ, 5 মাসের বাচ্চার কাঁদছে কেন? তার দুধ চাই বলে। 5 বছরের বাচ্চা কাঁদছে কেন? তার খেলনা চাই বলে। 15 বছরের বাছুর, এটা এই পেজটাকে বাচ্চা বলে না, কাঁদছে কেন? আইফোন চাই বলে। ঠিক, এটাকে ঠিক বাচ্চা বানানো বুঝলি তো, হেভি বদমাইশ। এই পেজটা আমিও ক্রস করেছি, ঠিক আছে, গোটা বাড়ি আইফেল টাওয়ার হয়ে থাকতো, এই কেলো। আচ্ছা, 25 বছরের, হ্যাঁ তোরাই বল, আর বলবো না। বাইক কাঁদছে কেন? তার বাইক চাই বলে। 45 বছরের একটা ধীরে মানুষ কাঁদছে কেন, মন খারাপ কেন করছে? তার গাড়ি চাই বলে। কোনো দরকার নাই কিন্তু চাই, কোনো প্রয়োজন নাই, কিন্তু চাই। কেন চাই? না এটা গাড়ি না হলে হয় না। আরে কেন চাই? না মানে একটা পরিবারকে নিয়ে কোথাও গেলাম, আরে বছরে একবার যাবি তো ভাড়া করে যা, গোটা মাসের কষ্ট কেন ক্যারি করছিস? গাড়ি কিনলে মিনিমাম 5,000 টাকা খরচা আছে, মাসে 3 থেকে 3.5, তো ইন্স্যুরেন্স এ তো খরচা আছেই, তো 40,000 টাকা তো বিনা তেলে খরচা হবে। ট্যাক্সের 5 বছরে কিছু না হলেও 35 থেকে 40,000 টাকা, ইন্স্যুরেন্স 12 থেকে 15,000 টাকা, 1500 টাকা দিয়ে ভাড়া করে যা। ওই যে ভাড়া গাড়িতে যাবো, তার নিচে অল্টোতে যাবো, তা ভালো, ওর তো উল্টো, শুধু চাকা, তো রাস্তার উপরে ডাইরেক্ট বসে থাকে লোকে। আমি প্রথমবার ড্রাইভিং স্কুলে গাড়ি চালানো শিখছি, বুঝলি তো, অল্টো, ফার্স্ট টাইম মনে আছে আমার পাশ দিয়ে একটা ট্রাক গেল, আমি দেখলাম টায়ারের ডানলপ লেখাটা আমার কপালের পাশ দিয়ে ঘুরছে। আমি তো পুরো রাস্তায়, মাদুরে 4টে চাকা লাগিয়ে রাস্তায় চল, একই রকম ফিলিং আছে। এত নিচু, ওর থেকে ন্যানো ভালো,
কমসে কম এইভাবে বসা যায়। বুঝতে পেরেছিস? মাদুর নে বা পিড়ি, 4টে চাকা লাগা, দিয়ে চালা, সেম হাইটে, তুই অল্টো আর তুই একই হাইটে যাচ্ছিস। এত উঁচু। মারুতি আপনার গাল না দেয়, এ কথাটা বলার জন্য, যাই হোক মজা করে বলছি। আচ্ছা, 55 বছর বয়সে কাঁদছে কেন? ভগবান চাই বলে। 75 বয়সে কাঁদছে কেন? মুক্তি চাই বলে। অনেক তো হলো, আর কটা দিন আমি আর থাকবো, এইসব কথাবার্তা এখানে আছে। প্রত্যেকটা মানুষের দেখ চাহিদা চেঞ্জ হচ্ছে বয়সের সাথে সাথে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে তো। চাহিদা চেঞ্জ হচ্ছে কোথার সাথে? বয়সের সাথে সাথে। অতএব এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে ধরে নে এখানে একজন বাবা আছে, ফাদার। এই লোকটারও ফাদার ধরে নে বেঁচে আছে হাইপোথেটিক্যালি। তাহলে যে বাবাটাকে 50 টাকা লিটার দুধ অ্যাফোর্ড করতে হয়েছে, সেই বাবাটাকে 500 টাকার একটা খেলনা অ্যাফোর্ড করতে হয়েছে, সেই বাবাটাকে 50,000 টাকার ফোন অ্যাফোর্ড করতে হয়েছে, সেই বাবাটাকে 1.5 লক্ষ টাকার বাইক অ্যাফোর্ড করতে হয়েছে, সেই বাবাটাকে 5.5 লক্ষ টাকার গাড়ি অ্যাফোর্ড করতে হয়েছে। তারপরে এটার তো কোনো হিসাবই নাই। ভগবান চাই ভগবান চাই ভগবান চাই কেন কতটা খরচা করতে পারে? তাহলে বাবার ইনকামটা দিনকে দিন বাড়তে হবে তো, বাড়তে হবে কি হবে না? বাবা যদি থেমে থাকে, চাহিদা তো থেমে থাকবে না। ঠিক এইরকম জায়গায় সরকারকে বসা। যত দিন যাবে সরকারকেও তো গ্রো করতে হবে। সরকারের মেন ইনকাম কোথা থেকে আসে? ট্যাক্স থেকে আসে। এবার মাথা দিয়ে বলতো, সরকার যদি ট্যাক্স বাড়ায় ভুল করছে না ঠিক করছে? মন দিয়ে না, মাথা দিয়ে। ওই জন্য বলে দিয়েছে ভুল কোথায়। তোকে তোকে যেমন এখন এই বয়সের ছোড়াকে যদি 1 লিটার দুধ গিফট করে জন্মদিনে, বাবা ভাগীরথী ডেয়ারি 500, জন্মদিনে কি বাবা 1 প্যাকেট দুধ দিয়েছে আমাকে, হয় বাবাকে নিজের ইনকাম বাড়াতে হবে, নাহলে ছোড়াকে দুধ অ্যাকসেপ্ট করতে হবে জন্মদিনে। তুই যদি না চাস সরকার তোর জন্য ট্যাক্স না বাড়াবে, তাহলে সরকার যেরকম লেভেলে 1950 সালে পরিষেবা দিত, এখনো সেই পরিষেবা পেতে হবে। পরিষেবা যদি চাও, সরকার ট্যাক্স বাড়াবে, পয়সা বাড়বে। পরিষেবা চাও না, এক্সপেক্টও করো না। আমি এক্সপেক্ট করব আমি শুয়ে শুয়ে থাকবো, ডাক্তার আমার বাড়িতে চলে আসবে, আর আমি ট্যাক্স फांकी देबो, नहीं हो पाएगा। जब तुम्हारे खुद के जिंदगी पे नहीं होता, देश के साथ कैसे हो सकता है? देश कारा আমরাই তো, we the people of India। আমরা আগে বলি তো, solemnly resolve to constitute India into a sovereign socialist secular democratic republic। আবার প্রেমবল। টাইম চেঞ্জেস, সময়ের পরিবর্তনের সাথে সাথে চাহিদার পরিবর্তন হয়, স্থানের পরিবর্তনের সাথে সাথে প্রয়োজনের পরিবর্তন হয়, এবং সম্পদ সীমিত বলে সব থেকে বড় টেনশন যেটা থাকে সেটা হচ্ছে চয়েস। যেমন চয়েস, এই কথাটা কতটা ইম্পর্টেন্ট দেখ। দেখ রিসোর্স কি হচ্ছে আমাদের কাছে? সীমিত, স্কার্স, অল্প আছে। ইচ্ছা, নিড বলবো না, ওয়ান্ট, আনএন্ডিং। এবার ধরে নে তোর কি কি চাই, যদি একটা লিস্ট করি। ফেরারি চাই, আইফোন 17 প্রো ম্যাক্স, আইম্যাক, বা কোনো দামি গেমিং কম্পিউটার। ছেলেপিলের কথা বলছি, মেয়েদের আমি দেখ মেয়ে হয়ে জন্মাইনি তো এক্সাক্ট বুঝতে পারবো না, তো ছেলেরা যেগুলো চায় সেগুলো আমি বলছি। মেয়েরা তো আর জাস্ট এখানে বসেই নেয় নিজের মতো করে ব্র্যান্ডের নামগুলো। হ্যাঁ, ম্যাকের কসমেটিক্স, হ্যাঁ শ্যানেলের পারফিউম, এগুলো বসি নেয়। ছেলেপিলে এসব জিনিস চাই, বিকজ আমি তো কোনোদিনই মেয়ে হতে পারবো না, তাই আমার এক্সাক্ট অনুভূতি পাওয়া অসম্ভব ব্যাপার। ফেরারি, আইফোন, আইম্যাক বা বড় কম্পিউটার,
এসব, তার সাথে একটা কি স্পোর্টস বাইক চাইছে, কাওয়াসাকি নিনজা, এগুলো চাইছে, ঠিক? হ্যাঁ, জিম করে একটা বডি চাইছে, এটাও চাই, খেটে জিম করবো তাও না। এবার যেহেতু রিসোর্স কার্স, পয়সা এইটুকু, পয়সা যেহেতু এইটুকু আছে, তাহলে কোনটা তোকে আগে দিতে হবে সেটা তো ঠিক করতে হবে, সব তো পারবি না একসাথে। তাহলে এখানে খুঁজতে হবে প্রায়োরিটি কি, প্রায়োরিটি কি। তো এইভাবে এখানে কি তুই করলি, আমি আইফোনটা কিনি, এটা দিয়ে ব্লগিং করব, এটা দিয়ে ব্লগিং করি, 2 পয়সা ইনকাম হয়, বা তুই একটা কম্পিউটার কিনলি। যেমন আমি উদাহরণ, তোকে তো 10,000 টাকা আছে, এবার কেউ এটা দিয়ে ফোন কিনতে পারে, কেউ এটা দিয়ে কোনো কোর্স করতে পারে। ধর তুই একটা কোডিং এর একটা কোর্স করলি, এআই এর উপর একটা কোর্স করলি, বা একটা কোচিং করলি, কিছু একটা করলি, আর কেউ মোবাইল কিনে নিল। এবার কিভাবে তুই রিসোর্সকে ব্যবহার করবি, যেহেতু সীমিত, এই পুরো ব্যবহারের প্রসেসটা জানতে গেলে ইকোনমি সাবজেক্টটাকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। নাহলে গোটা জীবন জিজ্ঞেস করে বেড়াতে হবে, তাহলে কি করব? You want to stop this asking this question again and again? Understand this subject. Now, দেখ ইকোনমির সব থেকে বড় চ্যালেঞ্জ কি? দেখ, এটা হচ্ছে স্ট্যাটাস অফ ইকোনমি, অর্থনীতির অবস্থা। এটা হচ্ছে মানুষের পছন্দের একটা গ্রাফ। তো আমরা যত উপরের দিকে যাচ্ছি, তত এখানে বুঝতে পারছি যে উপরের দিকে যত যাচ্ছি, যত দেখ আমার পছন্দটা, মানে আমার যত ইকোনমি স্ট্যাটাস বাড়ছে, আমার পছন্দের স্ট্যাটাসও বাড়ছে। এটাকে আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমি, দেখ বুঝতে পারবি। দেখ, স্টেজ এ, স্টেজ বি, স্টেজ সি, 3টে স্টেজ করেছি, স্টেজ এ, স্টেজ বি, স্টেজ সি। দেশ যখন স্বাধীন হলো, 47-এ স্বাধীন, 50-এর দশকের কথা বলছি, সরকার ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কিসের উপর নিয়ে এসেছিল? কৃষি। কেন? বিকজ মানুষের মেইন চাহিদা কি ছিল বলতো? খাবার, ফুড নেই, রুটি চাইয়ে था, শেল্টার, থাকার জায়গা, গায়ে পরার বস্ত্র নেই, রুটি, কাপড়া, মাকান। এবার সরকারও তখন অর্ধেকের কাছে কম নিত না, বা ট্যাক্স খুব কম ছিল, তাই কারণ তো চাহিদাই তো কম। তুই তখন সরকারের কাছ থেকে চাল চাইছিস 20 টাকা কিলো, কিন্তু তুই যখন বয়স হবে, আরো বড় হবি, ভাই তুই তখন এসি চাইবি 30,000 টাকা, 40,000 টাকা। তোর তো চাহিদাও চেঞ্জ হচ্ছে। আজকের ডেটে মানুষের চাহিদা কি করতে, এখন কেউ ভাতের জন্য মরে না, এখন স্বাস্থ্য পরিষেবা চাইছে সরকারের কাছ থেকে, ওষুধপত্র চাইছে, কম্পিউটার, জল, এসি, রেফ্রিজারেটর, এসব জিনিস চাহিদা এখন মানুষের। তুই কি মনে করিস 1950 সালের ট্যাক্স এখনো নেবে? তো চাহিদা পরিবর্তন হয়েছে, সরকারি ইনকাম পরিবর্তন হতে হবে না? তাহলে তোকেও চাল অ্যাকসেপ্ট করতে হবে, তাই না? সেটা যেমন দুধ অ্যাকসেপ্ট করেছিল 25 বছর বয়সে গিয়ে, গিফট। সি, সফিস্টিকেটেড সার্ভিসেস, এয়ারলাইন্স, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, কনসাল্টিং, ইন্টারনেট, এখন এসব চাইছে। এখন তো ইন্টারনেট ছাড়া মানে হার্ট অ্যাটাক হয়ে যাবে। বাড়িতে ওয়াইফাই বন্ধ, আত্মা ছেড়ে দিয়ে চলে গেল শরীর, ওয়াইফাই কানেকশন আসলো, আত্মা ফিরে আসলো আবার। মানুষের আত্মা আজকে তো আমাকে জিজ্ঞেস করে ওয়্যার ইজ ইউর স্পিরিট, আমি তো বলি রাউটারে আছে। ওই ডিলিংকের রাউটার ওইটার ভিতরে আছে, ওই দেখো বাঁদিকের যে ইয়েটা আছে না, পোর্টটা, ওইখানে আত্মা আছে আমার। ট্রেনে যাবি, বুঝতে পারবি মানুষের আত্মা কোথায় আছে। সিমে, বাড়িতে ঢুকলো রাউটারে,
না বউয়ের সাথে কথা বলে, না মেয়ের সাথে কথা বলে, না বাবা মার সাথে কথা বলে, কি করে না ফোনে কিছু কাজের জিনিস দেখে, 2 ঘন্টা ফোন দেখে, জানেই না কি দেখছে, কি দেখেছে, রিলস দেখেছে, কি দেখেছে উত্তর নাই। তো যত তোর দিন যাবে তোর চাহিদা চেঞ্জ হবে, তোর চাহিদা যত চেঞ্জ হবে তত কিন্তু তোর স্ট্যাটাস আস্তে আস্তে বাড়বে। এখানে সরকারের 100 টাকা ইনকামে হয়ে যেত, মানুষের চাহিদাগুলো এসব ছিল, খাদ্য খাদ্য এসব ছিল, এখানে কিন্তু হবে না। এখন এয়ারলাইন প্লেনে চাপতে চাইছে, ব্যাংকিং চাইছে, ইন্স্যুরেন্স চাইছে, ইন্টারনেট চাইছে। এখানে 100 টাকা ইনকামে হবে না, এখানে লাখখানেক টাকা ইনকাম করতে হবে না, দিতে পারবে না সব পরিষেবা। তাই সরকার আলবাত ট্যাক্স বাড়াবে, ঠিক কাজ করবে এবং করাই উচিত, নাহলে তোর চাহিদা পূরণ হবে না, যেগুলো পাবি সেগুলো মেনে নিবি না। দেখ হচ্ছে তাই আমরা প্রচুর ট্যাক্স ফাঁকি মারি, এ করি সে করি, 2 টাকা কিলো চাল দেয়, লাল লাল চাল দেয়, তুই চালটা নিয়ে আবার বাইরে বিক্রি করে দিস, হবেই। দেখ নাও, তো যদি আমাকে স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়াতে হয়, যেমন বেটার করতে হয়, কমফোর্টেবল লাইফ চাই, কোয়ালিটি লাইফ চাই, তাহলে ইনকামটাকেও কিন্তু তার সাথে সাথে বাড়াতে হবে। এই কারণের জন্যই বললাম কি যত দিন যাবে তত চাহিদা পরিবর্তন আমাদের কিন্তু হতে থাকবে এবং আমাদের স্ট্যাটাসটা চেঞ্জ হতে থাকবে, যত দিন যাবে সেটা আরো বাড়বে। তাই পকেটটাকেও বাড়ানোর ব্যবস্থা করতে হবে। যখনই পকেট বাড়ানোর ব্যবস্থা করবি না তখনই বলবে রাতে ঘুম হয় না সব লোকের, যারা প্রচুর পয়সা ইনকাম করে, বিকজ ওর ঘুম হচ্ছে না, ইনকাম হচ্ছে না, ওদের আরামসে ঘুমায়। আগে ইনকাম করে দেখ, ঠিক ঘুমাবে, তো শান্তিতে ঘুমাবে, এটা ভেবে যে না আগামী 10 বছর কাজ না করলেও কোনো চিন্তা নাই। ये फ्रस्ट्रेटेड लोग कहते हैं। আচ্ছা, এবার সব থেকে বড় একটা বড় কোয়েশ্চেন আরাইজ করে, এই কোয়েশ্চেনটা একটা বিশাল পরিমাণ একটা কনফিউশন, জানিস, যে ইকোনমি আর ইকোনমিক্স কি দুটো কি এক না দুটো আলাদা? প্রথম কথা স্যার, ইকোনমিক্স আর ইকোনমি একদমই আলাদা। তোদের সিলেবাসে ইকোনমি আছে, ইকোনমিক্স নাই। তাই নেক্সট ডে এবিসি অফিসে গিয়ে জিজ্ঞেস করেছেন স্যার ইকোনমিক্স এর ক্লাস কবে নেবেন, কারণ স্যার ইকোনমিক্স পড়ায় না, স্যার ইকোনমি পড়ায়। বইয়ের দোকানে গিয়ে বলিস না ইকোনমিক্স এর বই দিন, কারণ তোদের সেটা কাজে লাগবে না। अब सुनो क्या फर्क है, फर्क समझने से पहले अगर अब ये चीज क्या है ये समझना पड़ेगा। देखो ইকোনমিক্স হচ্ছে থিওরি, ইকোনমি হচ্ছে প্র্যাকটিক্যাল বা অ্যাপ্লিকেশন। বুঝিয়ে দেবো, একদম ওয়ার্ড টু ওয়ার্ড বুঝিয়ে দেবো। ইকোনমিক্স পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না। ইকোনমি জায়গা টু জায়গাতে পরিবর্তন হয়, এটা জায়গা টু জায়গা কোনো পরিবর্তন হয় না। ইকোনমিক্স বৈচিত্র্যময় একদমই নয়, এটা প্রচন্ড পরিমাণ বৈচিত্র্যময়। 100% বুঝতে পারছি সেটা আমি জানি, বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথম কথা একটা কথা বল, যদি আমি তোদের একটা শব্দ দিচ্ছি, আমাকে শব্দটা বোঝা দিয়ে আমাকে বল যে কোন দেশে, একটা কোশ্চেন করছি উত্তর দে, আমি নাম লিখবো দেশগুলোর, কোন দেশে গরিব নেই? which country do not have poor? তোদের মধ্যে কোন কোন দেশ? হ্যাঁ বল, লিখছি, বল। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, ইউএসএ, থার্ড নরওয়ে, নরওয়ে বললি, আর একটা ফোর্থ সৌদি আরবিয়া, বল বল বলে যা, সুইজারল্যান্ড, বল 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 বলে যা, কানাডা 6, ফ্রান্স, আর কিছু আছে বল, আলজেরিয়া, কিরগিস্তান, উজবেকিস্তান, তুভালু। আমি সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করেছি কোন দেশে গরিব নেই, আচ্ছা ইয়ে জবাব নেই পাতা। ইয়েস, কোথায় নেই? তাহলে এই উত্তরগুলো দিলি কেন?
আমি জিজ্ঞেস করেছিলাম কোন দেশে গরিব নেই। উত্তর হবে স্যার পৃথিবীতে হেন কোনো জায়গা নেই যেখানে গরিব নেই। উদাহরণ, তিনটে ছেলে, এ বি আর সি। আজকে কত তারিখ? 18। আর দারুণ টাইম। গিয়ে এরা কোনো বন্ধুকে কি বলি, ভাই 500 টাকা দে না। ভাই পয়সা নাই ভাই, এই মাসে নাই ভাই। আচ্ছা, তোর এটা মনে হয় সত্যি কথা বলছে? বলতে পারে, নাও বলতে পারে। দেখ, এরকম সিচুয়েশন, ওর কাছে টাকা নেই, ও কি বলছে, ভাই একদম পয়সা নাই। ওর কাছে টাকা নেই এটা নয়, ওর কাছে যেটুকু টাকা আছে ওটা দিয়ে দিলে ওর নিজেরই চলবে না। তার মানে ওর কাছে এক্সট্রা বিয়ার করার মতো পয়সা নেই। যদি সত্যি কথা বলে তাহলে সিচুয়েশনটা এটাই দাঁড়ায়। আচ্ছা, এবার তার মানে ছেলেটার ভেতরে অভাব আছে, বা ছেলেটা অভাবে আছে, তাই না? তুই অভাবে আছিস, সোনা অভাবে আছে, দুজনে অভাবে আছে। চল একবার জিনিস দেখছি। তো এই যে ফেসটা, যেটা দিয়ে দিলে তোরা চলবে না, এই ফেসটাকে বলা হয় মিনিমাম অ্যাকাউন্ট ব্যালেন্স বা মিনিমাম পকেট ব্যালেন্স। ঠিক। এবার যে ছেলেটা হিরো জেট চালাচ্ছে, তার পকেটের এমএবি হচ্ছে 10 টাকা। যে হিরো স্প্লেন্ডার চালাচ্ছে তার পকেটে এমএবি হচ্ছে 100 টাকা, ধরে নিচ্ছি, ঠিক আছে? যে সুজুকি হায়াবুসা চালাচ্ছে তার পকেটে এমএবি হচ্ছে 1000 টাকা, তাই তো? মানে চালায় হায়াবুসা, 1000 টাকার পকেটে আছে, এবার ওটার নিচে নেমে গেল, ও চলতেই পারবে না, মানে মিনিমাম 1000 টাকা লাগবে। এইবার এই টাকাটা যদি এর কাছে যায়, এ তো পার্টি দিবে রে, 1000 টাকা ভাই, আজ হেভি পার্টি হবে। তাহলে যেটা কারো এমএবি, যেটা কারো অভাব, সেটা চেঞ্জ করছে এর স্বভাব। তাহলে কোনটা অভাব? অভাব ইজ ডিসাইডেড বাই স্বভাব। সো মনে রাখবি একটা জিনিস, ইকোনমিতে তোর কনজামশন বা তোর লাইফস্টাইল ডিসাইড করে তোর অর্থনৈতিক অবস্থা। বুঝতে পেরেছিস কি বলছি? খাপাত, এই যে কনজামশন, হিরো জেট তাই ওর 10 টাকায় চলছে, এর হায়াবুসা তাই ওর 1000 টাকাতেও চলছে না। এবার এইটাই হচ্ছে অভাব। ইকোনমিক্সে যদি পুয়ার কথাটা বলি, পৃথিবীতে যে অভাবে আছে সে গরিব। তুই নাম্বার কম পাচ্ছিস, বলবি ইংলিশে মার্কস ইজ ভেরি পুয়ার, মানে নাম্বারের অভাব আছে। তুই ইয়ে কর, আর্থিক অভাব থাক, বলবে পুয়ার। পুয়ার কথাটা একটা জিনিসকেই সিম্পলিফাই করে, সেটা হচ্ছে অভাব। কার অভাব নেই পৃথিবীতে বলতো? অস্ট্রেলিয়ার লোকে অভাব নেই? এই যে দেশগুলোর লিস্ট আমাকে দেখালো ছেলেগুলো, অস্ট্রেলিয়া অভাব নাই? আমেরিকায় অভাব নাই? নরওয়েতে লোকের অভাব নেই? কোন দেশে অভাব নাই বলতো? অভাব সব জায়গাতে আছে। কিন্তু তাহলে গরিবটা কে? এটা একটা বড় কোয়েশ্চেন। এটা নিয়ে বিশাল পরিমাণ রিসার্চ হয়েছে, এটাই খোঁজার কি গরিব কে। বলে দিচ্ছি, ভারতবর্ষে যদি যার ইনকাম 1400 টাকার নিচে মাসে, সে গরিব। সেম কথা বলছি আমেরিকাতে, যার মাসে ইনকাম 69,000 টাকার নিচে, সে গরিব। যার কাছে গাড়ি নেই, হু ইজ হিজ পুয়ার ইন ইউএসএ। আমেরিকান গরিবের অবস্থাটা, গার্লফ্রেন্ড, ফার্স্ট শকিং ব্যাপার। এটা একটা নাইকের
ট্যাকটিক্যাল ব্যাকপ্যাক 5,400 টাকা দাম আছে। ছেলেটা জিন্স ফিন্স পরে গাড়ি ফাড়িতে আছে। এটা আমাদের দেশের গরিবের অবস্থা, খেতে পায় না। এবার তুই নরনারায়ণ সেবা দিচ্ছিস, গরিব মানুষকে খাওয়াচ্ছিস, একে খাওয়া খিচুড়ি আর ছেঁচড়া, যাবে খেতে? তোকে ডেকে তোর গোটা পাড়াকে খাই দিবে, এর পকেটে যা পয়সা আছে। যার মিনিমাম ইনকাম 70,000 টাকা। একজন প্রাইমারি স্কুল টিচারের মাইনা কত জানিস? কত বলতো বছরে? $90,000। একবার ফোনে মার, এই ফোন গরম হয়ে ব্যাটারি ছিটকে বেরিয়ে চলে গেল। হ্যাঁ, আচ্ছা, ওদের এবার শোন, ওদের লাইফস্টাইলও হাই, প্রচন্ড হাই, খরচাও প্রচুর। ওদের দেশে ওদের জিপ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাড়ি ভাড়া 4 লাখ টাকা। কেউ 20 লাখ টাকা মাসে ইনকাম করছে, মানে 20,000 টাকা ইন্ডিয়ান কারেন্সি ইনকাম করছে। বাড়ি ভাড়া কত আছে? 4,000 টাকা। ঠিকই আছে, মানে লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস, বা লোয়ার মিডল ক্লাস, মিডল ক্লাস বলবো না, লোয়ার মিডল ক্লাস। আমেরিকাতে লোয়ার মিডল ক্লাস, ইন্ডিয়াতে মানে ঈশ্বর। আরে আসো, দেখ এবার একটা কথা বলছি। এবার তুই একটা লাইন টানলি বিপিএল দিয়ে, ঠিক করলি যার যার 70,000 টাকার নিচে ইনকাম সে গরিব। গোটা দেশ ভিখারি হয়ে গেল তোর ইন্ডেক্স লঞ্চ হওয়ার পর। ইন্ডিয়া পভার্টি ইন্ডেক্স লঞ্চ করলি, গোটা দেশ 98% লোক ভিখারি হবে। তো তাহলে একটা কোনো সিঙ্গেল লাইন হওয়া সম্ভব? তাহলে এক এক জায়গায় এক এক রকম লাইন হবে, বিকজ এক এক জায়গার লোক এক এক রকম, ইনকাম এক এক রকম, সবকিছু আলাদা। এইখান থেকেই জন্মাচ্ছে ইকোনমির বিভিন্ন মডেল। দেশ ওয়াইজ ইকোনমি আলাদা, ইন্ডিয়ান ইকোনমি, ইউএস ইকোনমি, ইউরোপিয়ান ইকোনমি, মডেল ওয়াইজ আলাদা। ক্যাপিটালিস্ট পুঁজিবাদী অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতি, মিশ্র অর্থ ব্যবস্থা, কৃষিভিত্তিক ইকোনমি, ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি, পরিষেবা ভিত্তিক ইকোনমি, বিহেভিয়ারাল ইকোনমি, ওয়েলফেয়ার ইকোনমি, ওয়েলথ ইকোনমি। এটা তো দুর্দান্ত জিনিস, বিহেভিয়ারাল ইকোনমি। আমি সমস্ত ইকোনমিক মডেল একটা একটা করে পড়াবো। তুই ইয়েতে চলে যা, KFC তে চলে যা, নাম তো শুনেছিস KFC চিকেন। গোটা ব্র্যান্ড দেখবি লাল কালারের, কেন জানিস? লাল খিদে বাড়ায়, যত তোর খিদে বাড়বে তত ওর পকেট ভরবে। লাল কালারটা খিদে বাড়াতে সাহায্য করে। এটাকে বলে বিহেভিয়ারাল ইকোনমিক্স। রিয়েলিটি বলছি, দ্য সাইকোলজি অফ কালার, একবার পড়িস বইটা। রঙের সাইকোলজি, লোক তো এমনি ক্যাটালগ থেকে সবুজ পছন্দ হলো করে দিল। আরে ভাই, কারণ আছে। এই রংটা এই দেওয়ালে যা, তার একটা সাইন্টিফিক রিজন আছে। मेरा घर कभी आना, हर एक दीवार has been scientifically colored according to its purpose. আমার বাড়িতে দোকান থেকে ক্যাটালগ আসেনি, আমি রং চুজ করে দোকানে গিয়ে বলেছিলাম এই সেম কালারটা আপনার ক্যাটালগে যেটা আছে সেটা করে দেবেন। তো একদিন আমার রং মিস্ত্রি অমিত দা আমাকে এসে বলছে, দাদা তুমি এত খুঁতখুঁতে কেন গো, রং আমি এরকম কাউকে দেখিনি। না, তোমাকে বুঝাতে পারবো না, অসম্ভব বোঝানো। তবে এইটুকু বলছি, জীবন যদি রঙিন না হয়, পকেট সাদা কালো হয়ে যাবে, শুধু কাগজ থাকবে। অমিত দা বুঝতে পারেনি, ও জিনিস করেনি, আমি বুঝাইনি, বাদ দে। তো এবার একটা জিনিস বলি, সেই কারণের জন্য আমি বলেছি ইকোনমিক্স। গরিব গোটা পৃথিবীতে আছে, এতে কোনো বৈচিত্র্যময় নেই, কিন্তু কে কোথায় কতটা গরিব সেটা ইকোনমির অ্যাসপেক্ট। আমেরিকান গরিবকে একরকম ভাবে, ইন্ডিয়াতে 2 টাকা কিলো চাল প্রজেক্ট চলবে, আমেরিকাতে 2 টাকা কিলো চাল দিয়ে সরকার করে যাবে, চলবে না।
কোন দেশের গরিব কিরকম, কাকে কিভাবে ঠিক করতে হবে, এটা কিন্তু জায়গা ভিত্তিক আলাদা। আমি বহরমপুরে পড়াচ্ছি, কলকাতায় পড়াচ্ছি, বাইরে দিল্লিতে পড়াচ্ছি, তিনটে জায়গাতে তিন রকম ভাবে পড়াতে হয়। তাই আমার পড়ানোটা হচ্ছে ইকোনমিক্স, কোথায় কিভাবে পড়াচ্ছি এটা হচ্ছে ইকোনমি। ওই কারণের জন্য আমি এখানে লিখেছি যে ইকোনমিক্স ইজ থিওরি। দাঁড়া এখানে দেখাই, ও এখানেই আছে, এই তো এটাই, যে আমি একটা বই পড়ছি সেটা হচ্ছে ইকোনমিক্স। বইয়ের জ্ঞানটা যখন আমি অ্যাপ্লাই করছি, আমি জায়গা অনুপাতে মানুষ অনুপাতে অ্যাপ্লাই করছি, এইটা হচ্ছে ইকোনমি। আর এটা হচ্ছে আমাদের আজকের সাবজেক্ট অফ স্টাডি, এটা নয়। বাত সমঝ মে আয়া? তাহলে পুয়ার ইজ ইকোনমিক্স, poverty in India, poverty in America, poverty in Norway, poverty in Switzerland is economy. গরিব ইকোনমিক্স, দারিদ্রতা, ভারতের দারিদ্রতা ইকোনমি, আমেরিকায় দারিদ্রতা ইকোনমি। ক্লিয়ার? তাই ইকোনমি ইকোনমিক্সের থেকে বেশি বৈচিত্র্যময়। আচ্ছা, এবার যেটা আর একটা কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে, আমি যখন ইকোনমিক্স পড়া, ইকোনমিক্সের কথা যদি বলি, এটা দুটো ভাগে বিভক্ত, জাস্ট খুব ইম্পর্টেন্ট একটু বলে দিই। ধর আমি যদি আজকে তোকে জিজ্ঞেস করলাম তোর পকেটে এখন ক্যাশ কত টাকা আছে, বল খোলাখুলি, এই মুহূর্তে ক্যাশ পকেটে কত টাকা আছে? 250-300 টাকা। গোটা क्लासेर কাছে कैश কত টাকা আছে? मे बी 20-30 हजार रुपए होगा, उससे ज्यादा भी हो सकता है। যখন একটা লোকের ইনকাম, একটা লোকের মাইনা, ভাই তো মাইক্রো লেভেল, মানে আমি খুব ছোট্ট লেভেলে দেখছি, এইভাবে একটা আঙুল দিয়ে মাইক্রো লেভেল, তোর একার ইনকাম কত, তোর একার ইনকাম কত, তোর একার মাইনা কত, ওই জিনিসটার দাম কত, এই জলের বোতলটার দাম কত, এই ফোনটার দাম কত, আমি যখন একটা ইউনিট ওয়াইজ প্রিসাইজ ভাবে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, ছোট্ট ভাবে। আর যখন এটাকে বড়ভাবে দেখছি, গোটা ক্লাসের ইনকাম কত, এই সমস্ত বোতলের ইনকাম কত, ইন্ডিয়ার যত ফোন আছে সমস্ত ফোনের ফাইনাল জিডিপি কত, ভ্যালুয়েশন কত, তখন সেটা কিন্তু ম্যাক্রো, মানে উঁচু লেভেল থেকে দেখছি। তো আমাদের কিন্তু ম্যাক্রোটা অ্যাসপেক্ট অফ স্টাডি, মাইক্রো নয়। তুই কত টাকা ইনকাম করছিস সেটা ইম্পর্টেন্ট নয়, দেশ কত টাকা ইনকাম করছে, সবাই মিলে একসাথে কত টাকা করছে, এটা আমাদের সাবজেক্ট অফ স্টাডি। বুঝতে পারলাম? একটা সাবান কিনে স্যার, এই সাবানটা 85 টাকা দাম হইলো, 80 টাকা ছিল, মাইক্রো। বুঝতে পারলাম? গোটা ওয়ার্ল্ডে সাবানের হিসাব করছিস, ম্যাক্রো। যাই হোক, ওই কারণের জন্য আমি এখানে এইভাবে করেছি যে যদি ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার বা ইন্ডিভিজুয়াল ইউনিটকে স্টাডি করিস, কারো একজন ব্যক্তিগত লোকের স্যালারি মাসের হয়, ওয়েজ দিনের হয়, স্যালারি অ্যানুয়ালও হয়। ওয়েজ হচ্ছে দ্য হেডি বা পার ডে, মিস্ত্রিরা ওয়েজ পায়। প্রাইস অফ গুডস, কোনো জিনিসের দাম। ডিমান্ড সাপ্লাই, ইনকাম এক্সপেন্ডিচার, একজন ব্যক্তি, একটা লোকের তার নিজের ইনকাম, নিজের খরচা কত, এটা কি বললাম, মাইক্রো। আর গোটা দেশের জিডিপি, জিএনপি কত, বেকারত্বের সংখ্যা কত, গরিব কত সংখ্যা আছে, হাবিজাবি, এগুলো গোটা দেশব্যাপী, এলাকাব্যাপী, এগুলো হচ্ছে ম্যাক্রো। তো আমরা কিন্তু এই সেকশনটা করব না, আমরা গোটা সাবজেক্টে এই সেকশনটাই পড়ব। ক্লিয়ার? তো আজকে ক্লাস এইটুকুই থাকবে। নেক্সট সেশন যেটা আমরা নেব সেটা হচ্ছে আমরা মডেলস অফ ইকোনমি স্টার্ট করব, এবং সেখানে আমরা দেশভিত্তিক বিভিন্ন ইকোনমিক মডেলসকে স্টাডি করব। দয়া করে কেউ অ্যাবসেন্ট হোস না, যারা অনলাইনে ক্লাস করছো প্লিজ ফলো আপ রেখো। तो इट्स वेरी इंपॉर्टेंट बिकॉज यही सब्जेक्टটা जिंदगी के लिए इम्पोर्टेंट है। एग्जाम तो ऑब्वियसली इम्पोर्टेंट है, मगर जिंदा रहना है ना, माँ कसम कह रहा हूँ, ये सब्जेक्ट इतना ज़्यादा इम्पोर्टेंट मैं आपको बता नहीं पाएंगे। तो आज के আমাকে সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ গ্রেট ডে।